এভাবে তো আসলে তোমরা কতটুকু নিতে পারবে সেটা একটা প্রশ্ন থেকেই যায়। যদি এরকম হয় তাহলে ক্লাস না করে হয়তো আমি বাধ্য হব তোমাদের রেকর্ডটা দিয়ে দিতে। যখন তখন খুশি আমি রেকর্ড করে তোমাদের ক্লাস টাইমে দিয়ে দিব। তাহলে আমাকে তোমরা আর প্রশ্ন করার সুযোগ পাবে না। আমার কোনো আলোচনায় তোমার বুঝতে অসুবিধা হলো কিনা সেটা বলার সুযোগ পাবে না, এবং তুমি বুঝলা কি বুঝলা না সেটা জানার সুযোগ আমার হবে না। এই জন্য ক্লাসে থাকাটা অতীব জরুরি, এবং মনোযোগ সহকারে ক্লাসে থাকা, কিছুটা লেখা, পয়েন্ট কিছু লেখা। কালকে সকালে যখন তোমরা পিডিএফ রেকর্ডটা পাবা, পিডিএফটা রাতেই দিয়ে দিব, রেকর্ডটা পাবা। আর পিডিএফ মানেটা হলো যে আজকে যেটা পিডিএফ সেটা কোশ্চেনই, সরি, সিলেবাসটি, সিলেবাসটাই। তো সিলেবাসে কয়টা অংশ আছে তোমাদের ইন্টারশেফের? সেকশন কয়টা আছে? 3টে স্যার। 3টা। আরেকজন বলো তো কয়টা আছে ইন্টারশেফের সেকশন? নেটওয়ার্ক সমস্যা করতেছে বোধহয় আরেকজনের। আচ্ছা দেখি দু একজন ঢুকুক। আনান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আজকে আজকে তোমাদের আমি 9টায় ক্লাস নিয়েছি। আমি একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল আমার, স্যার আন্টিকে নিয়ে? এর জন্য জি স্যার। দেরি হতে পারে, দেরি হয়েছেও। তো মানে 7টায় ক্লাস হলে হয়তো ঝামেলা হতো জি স্যার, সমস্যা নাই স্যার। না। আগে হলে সমস্যা, পরে হলে তার সমস্যা নেই। তো লিখে দিচ্ছি সবাইকে, তো ব্যানার দিয়ে দিচ্ছি। জি স্যার। আচ্ছা ওই আমরা আগামী মাসে, বুঝছো, জি আমাদের স্যার। অফিস থেকে প্রতি মাসে আহ 10টা, মানে বাংলা, সাধারণ মানে 2টা, বাংলা 2টা, ইংরেজি 2টা, গণিত 2টা, দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি 2টা, মোট 10টা পরীক্ষা হবে ফ্রি। এটা যে কেউ দিতে পারবে, তবে তাকে ইমেলটা পাঠাতে হবে। জি তো স্যার। তোমরা তোমাদের ইমেলটা পাঠায় দিও, পাঠালে
ওরা আমার ওই সকালে যে ইসমাইল ও এসে তোমাকে ওয়েবসাইটে অ্যাড করে দিবে, অ্যাড করে দিলে তোমরা ওখানে পরীক্ষা দিতে পারবে। এমনি এটা আসসালামু আলাইকুম স্যার। কল, জি স্যার। এটা যে কেউ পরীক্ষা দিতে পারবে। আর দ্বিতীয়ত হলো যে ওখানে পরীক্ষার টাইম দেওয়া থাকবে। ধরো যেদিন পরীক্ষা হবে বলে দিয়ে রুটিনে যে এই তারিখে পরীক্ষা হবে, এই দিন এই বিষয়ের উপরে। তো জি বাংলা স্যার। কি বিষয়ের উপর হবে সেটা আমরা রুটিন দিয়ে দিব, 10 দিনের মাসে 10 দিনের রুটিনটা দিয়ে দিব। আচ্ছা, ইংরেজি কি বিষয় হবে সেই রুটিনও দিয়ে দিব। সব রুটিন তোমরা পাবে। তারপর তোমরা পরীক্ষা ধরো সকাল 10টা থেকে রাত 11টা, যে কোনো সময় ওয়েবসাইটে ঢুকে পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওয়েবসাইটে ঢুকে তুমি পরীক্ষা দেবে। জি স্যার। যেমন পরীক্ষার হলে একজন গার্ড থাকে না, পরীক্ষার টিচাররা গার্ড দেয়, তাই না? এখানে তো তোমার কোনো গার্ড থাকবে না, কিন্তু তুমি পরীক্ষা ধরো 20টা কোশ্চেন, যে সময় দেওয়া হলো যে 12 মিনিট বা 15 মিনিট, যদি 15 মিনিটে কমপ্লিট করে ফেলো, আমরা এটাও করতে পারি যে সঙ্গে সঙ্গে তোমার অ্যান্সারটা চলে আসবে তোমার কাছে, অথবা অ্যান্সারটা দেওয়া হবে না, না দিয়ে তোমাদের যত ছেলে পরীক্ষা দেবে ওইটা আমরা ফেসবুক লাইভ করে উত্তরটা বলবো এখানে। এটাও হতে পারে, আবার সঙ্গে সঙ্গে তুমি তোমার উত্তর পেয়েও যেতে পারো। এই দুটো একটা হবে, সেটা আমরা আমাদের এই টেকনিক্যাল সাইডটা ঠিক করে নিব। দ্বিতীয়ত হলো, তুমি যদি 18টা উত্তর করলে তখন 15 মিনিট শেষ হয়ে গেল, তুমি আর দুটো পরীক্ষা দিতে পারবে না, ওটা অটো চলে যাবে। বুঝতে পারছো? পড়াপড়িটা বুঝতে পারছো? জি স্যার। এইভাবে তোমরা যদি যারা করতে চাও তারা ওই ইমেলটা পাঠিয়ে দিও, আজকে পাঠিয়ে দিও, আমি ওই সকালে ওদেরকে দিয়ে অ্যাড করিয়ে দিব। ইসে এটা ওপেন টু অল, তোমাদের বন্ধু বান্ধব যে কেউ চাইলে এখানে চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমার ওয়েবসাইটে 1.5 লক্ষের মতো ছেলে মেয়ে ঘোরাফেরা করতে পারবে। তো যা হোক, এই সুযোগগুলো আছে। তো এখন তোরা দুজনে আছে নাকি? তিনজন। আচ্ছা, আনান আসো, রহমান আসো, আর অনেক। অনেক অনেক অনেক। হুম। অনেক। আচ্ছা, যাও, আসো আমরা শুরু করি। আহ তোমাদেরকে গতকাল সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে সিলেবাসের 3টা সেকশন আছে। প্রথম সেকশনটা কি? বলো, প্রথম সেকশনটা কি? তোরা কি সিলেবাসটা পড়বে নাকি কেউ? জি স্যার, কনসেপচুয়াল ইস্যুস। আরেকজন বলো তো কি প্রথম সেকশনটা? আরেকজন বলো। ইতিহাস এফএক্স এর সিলেবাসের 3টা সেকশন। সেকশন এ, এটার নাম কি? শিরোনামটা কি? তোরা কি শুনতে পাচ্ছে না নাকি? এই তোরা শুনতে না পেলে বলো, যদি কোনো সমস্যা থাকে বলো। কনসেপচুয়াল ইস্যু অর্থাৎ ধারণা গত। এই ইস্যু মানে কি হবে বলো তো? ইস্যু মানে কি? সমস্যা বা প্রবলেম। ইস্যু মানে বিষয়ও হতে পারে, সমস্যাও হতে পারে। হ্যাঁ, যখন তুমি এইটা পড়ছো, যখন তুমি বলবে যে কনসেপচুয়াল ইস্যুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তখন এটা হবে সমস্যা।
যখন আমরা বলছি কনসেপচুয়াল ইস্যু, অর্থাৎ ধারণা, এটা আমাদের যা যা বিষয় তার উপরে একটা ধারণা নিতে হবে। এই বিষয়গুলো এই জন্য এখানে আমরা মানে সমস্যা বা হুমকি বা চ্যালেঞ্জ এইগুলো শব্দ ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করছি হলো বিষয়। তো কনসেপচুয়াল বিষয়ে মোট আলোচনার বিষয়গুলো আছে কয়টা বলো তো? তোমাদের আসলে অনুরোধ করেও কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ তোমরা সিরিয়াস হও না মোটেই। ওই দেখো 7টা লেখা আছে, 7টা লেখা আছে কনসেপচুয়াল ইস্যুর, 7টা বিষয়। তার ভিতরে প্রথম বিষয়টা হলো, দেখো 1 নাম্বার কনসেপচুয়াল ইস্যুর 1 নাম্বার কি আছে বলতো? ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর একজন বলতো? তোমরা আর যারা আছে আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? স্যার আরো 4-5 জন তো আছে কিন্তু কথা বলতেছে না। আমার কথা শুনতে পাচ্ছে না নাকি? কারা কারা আছে একটু কথা বলো না। কি কেউ শুনতে পাচ্ছ ওই M.R. রহমান ছাড়া? ওর তো কেউ কথাও বলে না। তো তুই বলো তো যে আপনারা কেউ কথা শুনতে পাচ্ছেন কিনা, স্যার জিজ্ঞেস করতেছে। স্যার পার্টিসিপেন্টে তো শো করতেছে কিন্তু কথা কেন বলতেছে না? হোয়াটসঅ্যাপে কি মেসেজ করবো নাকি স্যার? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ করবো? হ্যাঁ করে দাও একটু। যারা যারা ক্লাসে আসেন দয়া করে একটু আনমিউট করে কথা বলতে বলে স্যার। তারা ক্লাসে আসে, তারা কথা শুনতে পাচ্ছে কিনা এটা বুঝলো কি বুঝলো না, তারপর তো বুঝে নিতে হবে, নাহলে আমি আন্দাজে গলা ব্যথা করে কি করবো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এতক্ষণ কি আমার কথা শুনতে অসুবিধা ছিল? স্যার আমি এখন জয়েন করেছি, একটু লেট হয়ে গেছে স্যার। আচ্ছা, আর লেট করো না, দয়া করে লেট করো না। যখন ক্লাস থাকবে, জি আজকে একটু লেটে আমরা 9টায় করছি, এমনি তোমাদের ক্লাস 8:30টায়। তো তোমরা এই ধরনের করো না, বুঝছো? যারা যারা জয়েন করবে তারা তারা ঠিক সময় মতো জয়েন করো, তাহলে আমি সময় মতো ক্লাসটা শুরু করতে পারবো এবং ফাও কথা আমার কম বলা লাগবে। কারণ এত তার এডিট করা যায় না একটা রেকর্ডের। আধ 1 ঘন্টা একটা রেকর্ডে এত এডিট করা যায় না। এডিট করি কি, প্রথমে যখন কিছু ইন্ট্রোডাক্টরি বক্তব্য যেগুলো প্রয়োজন নাই সেগুলো হয়তো আমরা কেটে দিই। এটা এখন আমি মাঝখানে একটা জায়গায় গেলাম, এখন আমার অন্য কথা বলতে হচ্ছে, তোমার কথা শুনতে পাচ্ছ কিনা এগুলো তো আমার রেকর্ডের বিষয় না। একটু খেয়াল রেখো যে আমাকে স্মুথলি ক্লাসটা করার সুযোগ দিও, একটু সহযোগিতা করো দয়া করে। আচ্ছা যাও, আমরা বলছিলাম যে কনসেপচুয়াল ইস্যু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সেকশন 1, এখান থেকে তোমরা 40 নম্বরে অ্যান্সার করবে। 10টি প্রশ্ন, এক একটা প্রশ্নের মান 4, অর্থাৎ 4 × 10 = 40 নম্বরের। এই বিষয়গুলো শুধু ধারণা নিতে হবে, এমন যে তুমি হয়তো 4 নম্বরে 1.5-2 পাতা বা বড় জোর মানে এপিট ওপিট করে হয়তো 1 পাতা লিখলে বা আর একটা পাতার অর্ধেক লিখলে, এরকম, এর চেয়ে বেশি না। তো এখানে যে কনসেপ্টটা নিতে হবে, 1 নম্বরে আমাদের বাস হলো ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এর বাংলা কি হবে? আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা, তাই না? জি স্যার। জি স্যার। আর একজন বলো, আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা হবে না বাংলা?
জি স্যার, আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা। ভূমিকা, ফাইন। এবার আসো, সিগনিফিকেন্স মানে তাৎপর্য অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি এখানে মাঝখানে এক লিখলাম, একটা টিক দেওয়া আছে, সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের তাৎপর্য না বা গুরুত্ব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর বলছে মিনিং, অর্থ, অ্যান্ড স্কোপ, পরিধি অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের অর্থ ও পরিধি, মানে এটা কি কি আলোচনা করে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, তার আলোচনার বিষয়গুলোকে, এগুলো তার পরিধি। তাহলে এখানে আমি আবার 2 নম্বর দিছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তাহলে কয়টা পেলাম এ পর্যন্ত আমি? এই একটা, এই দুটা না? দুইটা। জি আচ্ছা, স্যার। এরপরে দেখো লিঙ্কেজ বিটুইন। লিঙ্কেজ মানে হচ্ছে আন্তঃসম্পর্ক, অর্থাৎ এই দুটোর মধ্যে সম্পর্ক কোনটা কোনটা। এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 3 নাম্বার লিখলাম, আর এই জায়গাটা কি আছে, এন্ড, বলো। ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল। আচ্ছা, তাহলে দেখো তো টোটাল জায়গার মধ্যে আমাদের দুটো বিষয় আলোচনার কারণ হয়ে দাঁড়ালো কিনা। বিষয় দাঁড়ালো একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় আমরা আমাদের ধারণা নিতে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যবহার করা হয়েছে কতবার? স্যার তিনবার তিন স্যার। তিন তিনবার স্যার। আর ইন্টারন্যাশনাল পলিটিক্স ব্যবহার হয়েছে কয়বার? একবার। একবার। এইবার আসো, আমাদের এখন একটু জানতে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল পলিটিক্স এটাকে আমরা বলছিলাম আন্তর্জাতিক রাজনীতি। তাহলে একটু দেখো, এটা তোমরা রাষ্ট্রবিজ্ঞানের বলতে পারো, এটা তোমরা আন্তর্জাতিক সম্পর্কের বিষয় বলতে পারো, এটা তোমরা কি বলবে যে যে কোনো ধরনের আন্তর্জাতিক হিস্ট্রিও বলতে পারো। তাহলে এখানে আমি দুটো পেয়েছিলাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি সংক্ষেপে লিখলাম, আর একটা পেয়েছিলাম ইন্টারন্যাশনাল পলিটিক্স। আর তোমাদের দেখো তো এখানে প্রথম এটা জানতে হবে কিনা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা কখন শুরু হয়েছে, কখন থেকে। কারণ আন্তর্জাতিক সম্পর্কে কোনো কিছু তো মানে সংজ্ঞা তৈরি করে ঘটে না, বুঝছো? ঘটার পরে সংজ্ঞা তৈরি হয়। তাহলে আগে কি সংজ্ঞা তৈরি হয়েছিল যে এইটা আন্তর্জাতিক সম্পর্ক, এইটা আন্তর্জাতিক রাজনীতি, নাকি আগে আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব হয়েছে, আন্তর্জাতিক রাজনীতির উদ্ভব হয়েছে, তারপর রাষ্ট্রবিজ্ঞানীরা এর সংজ্ঞা করেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা জানতে চাইবো হলো আন্তর্জাতিক সম্পর্ক কখন এবং আন্তর্জাতিক রাজনীতি কখন। এই যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কি বলবো আমরা, কোনটা আগে হয়েছে পৃথিবীতে, আন্তর্জাতিক রাজনীতি না আন্তর্জাতিক সম্পর্ক? স্যার সম্পর্ক আগে হয়েছে। সম্পর্ক আগে হয়েছে, তারপরে হয়েছে রাজনীতি। তাহলে আমার জানতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কটা কি। আন্তর্জাতিক সম্পর্কটা মানে এই নয় যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন, বাংলাদেশ চায়না রিলেশন, এটা কিন্তু এটা কিন্তু তা না। এটা হলো তোমার দুটো রাষ্ট্রের মধ্যে যখন, যেমন ভারতের সাথে আমেরিকার ট্যারিফ নিয়ে আলোচনা চলছে, এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। যখন দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয় তখন সেটা হয় পলিটিক্স। আর যখন বহু রাষ্ট্রের সম্পর্ক হয় তাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কে কোনো রাজনৈতিক আলোচনা হয় না। আবার আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের অনেক কিছুই আলোচনা হয়।
আমি একটু উদাহরণ দিই, আমি ডিটেলসে যেতে পারবো না, কারণ শুধু আমি একটু বোঝাচ্ছি। আগে হয়েছে আন্তর্জাতিক রাজনীতি, সেটা আমি আগামী যেদিন তোমাদের সিলেবাসের উপর দুটো ক্লাস দিতে হবে, আজকে আমি এটার উপর আলোচনা করবো, আগামী দিন কনসেপচুয়াল ইস্যু, প্রবলেম সলভিং, এই দুটোর উপর আলোচনা করব। তো যেটা বলছিলাম, কিভাবে আন্তর্জাতিক রাজনীতি গড়ে উঠেছে এবং গড়ে ওঠার মধ্য দিয়ে দেখো তো 1914 সালে একটা যুদ্ধ শুরু হয়েছিল কিনা, জি স্যার, প্রথম বিশ্বযুদ্ধ। এবং 1918 সালে সেই যুদ্ধটা শেষ হয়েছিল কিনা। জি স্যার। ওই যুদ্ধের ফলে দেখো তো লিগ অফ নেশনস হয়েছিল কিনা। জি স্যার। আবার 1939 থেকে শুরু হয়ে 45 পর্যন্ত আর একটা যুদ্ধ জাতিসংঘের জন্ম দিয়েছে কিনা। জি স্যার। পরবর্তী সময় ন্যাম হয়েছে কিনা। জি স্যার। এরকম অনেক সংগঠন হয়েছে না, আন্তর্জাতিক সংগঠন হয়েছে না। জি স্যার। এরা এই যে লিগ অফ নেশনস, এইটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। ওরা কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করে না। ধরো জাতিসংঘে এই যে পাকিস্তান এবং ভারত, যেমন গত এপ্রিল মাসে 22 তারিখে পেহেলগাম, কাশ্মীরের একটা জায়গা যেটাকে কাশ্মীরের সুইজারল্যান্ড বলা হয় বা ভারতের সুইজারল্যান্ড বলা হয় পেহেলগামকে, সেখানে 26 জন ভারতীয় পর্যটককে হত্যা করা হয়েছিল, তো মনে আছে কথাটা। জি স্যার। তারপরে মে মাসে ভারত আক্রমণ করলো পাকিস্তানকে গভীর রাতে অপারেশন সিন্দুর নামে, অর্থাৎ মহিলারা যে সিঁদুর পরে বিয়ে হলে সেই সিঁদুর দিয়ে অপারেশন শুরু করলো। এই যে যে যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধে কি জাতিসংঘ কারো পক্ষে যেতে পারবে? না স্যার। কিন্তু আমেরিকা পারবে, রাশিয়া পারবে, চীন পারবে। তার মানে হচ্ছে যে এখানে আমি যদি জাতিসংঘে ওঠে, জাতিসংঘ বড়জোর বলতে পারবে যে তোমরা যুদ্ধ থামায় ফেলো, অথবা যদি বলা হয় যে যুদ্ধ থামছে না, আমি আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশন সেখানে পাঠাই, তার জন্য নিরাপত্তা পরিষদের সবার সমর্থন লাগবে, অর্থাৎ 5টা স্থায়ী সদস্যের সমর্থন লাগবে। দ্বিতীয়ত হলো তার জন্য যে পরিমাণ টাকা লাগবে। তোমরা কি জানো যে শান্তি মিশন থেকে বাংলাদেশের 25%, 1/4 সৈনিকদেরকে, পিস কিপারদেরকে প্রত্যাহার করতে বলা হয়েছে। জি স্যার। সবাই বাজেট না, শুনেছো? বাজেট নাই স্যার, এজন্য স্যার পাঠায় হ্যাঁ, দিচ্ছে। স্যার বাজেট নাই স্যার, টাকা নাই জাতিসংঘের কাছে, এজন্য এই টাকা পাঠায় নাই দিচ্ছে। কেন? স্যার টাকা নাই স্যার কেন? ডোনাল্ড ট্রাম্প আসার পরে আর কি এইড সহায়তা আর কি কমায় বিষয়টা দিছে আর হলো কি। আমেরিকা পৃথিবীর যত আন্তর্জাতিক সংগঠন আছে প্রতিটার জন্য সবচেয়ে বেশি টাকা দেয় আমেরিকা। কেন দেয়? স্যার যাতে তার কথার একটা গুরুত্ব বজায় থাকে। না, এটা ডিপেন্ড করে কোন দেশের জিডিপি কত বিলিয়ন ডলার, কত আচ্ছা। ট্রিলিয়ন ডলার, অর্থনৈতিক শক্তি তার কতটুকু। পৃথিবীতে আচ্ছা। অর্থনৈতিক শক্তিতে আমেরিকা বিশ্বে 1 নম্বর, বিশ্বে 1 নম্বর। 2 নম্বর চীন। এখনো চীন তার চেয়ে প্রায় 10 ট্রিলিয়ন, $10.5 ট্রিলিয়ন পিছনে আছে। এই জন্য আমেরিকা তথা শিল্পোন্নত দেশকে এই শান্তি রক্ষা মিশনে অর্থ যোগান নিশ্চিত হলে নিরাপত্তা পরিষদের মহাসচিব বাংলাদেশকে ফোন করবে যে আপনার দেশ থেকে আবার এতগুলো সৈন্য পাঠান। আর আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের তো সৈন্য আছে, তা পাঠালাম। পাঠালে সুবিধাটা হচ্ছে 1 বছরের জন্য তারা যায়। ওই 1 বছরে তারা জাতিসংঘ যে বেতনটা দেয় সেটা অনেক ভালো বেতন দেয়। সেই টাকার বাংলাদেশ কোনো ইনকাম ট্যাক্স নেয় না, কোনো ইনকাম ট্যাক্স নেয় না। তাহলে সেই টাকাটা দিয়ে সে কিন্তু একটা অ্যাসেট করতে পারে 1 বছর যেমন আমি সেদিন আমার এক ছাত্রের, আমার এক ছেলে, তার ছেলের
রিসেপশনে গেলাম, সে অফিসার্স ক্লাবে বেইলি রোডে। সেখানে দেখা হলো মজিদ নামে আমার এক ছাত্র। সে শুধু বিশেষ হয়নি, সে নন ক্যাডারে পুলিশের একজন অফিসার। তো সে 3 বার গেছে ইউএন মিশনে। 3 বারে যে টাকা পাইছে সেই টাকা দিয়ে সে সে কি বলে যে বসুন্ধরায় জায়গা কিনেছে এবং 7 তলা বিল্ডিং করে ফেলে। বলতে পারবো আমি খুব ভালো আছি, আমার আর চিন্তা নেই। তার মানে যে এই যে যে টাকাটা, এই টাকাটা ইনকাম ট্যাক্স লাগে না কিন্তু। তাহলে দাঁড়াচ্ছেটা হলো এখানে শিল্পোন্নত বিশ্ব টাকা দেয় এবং 1 নাম্বার সর্বোচ্চ টাকা দেয় আমেরিকা। তো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প $80 কোটি দেবে না বলে দিছে। তা যদি দিতে টাকা না থাকে তাহলে তাদের বেতন দেওয়া সম্ভব হবে না। কারণ জাতিসংঘ তো কোনো রাষ্ট্র না, তার তো কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, সে তো বাণিজ্য করে না, সে তো রেভিনিউ কালেকশন করে না। সে তার অফিস চালাবার জন্য বিশ্বের রাষ্ট্রগুলো কাছ থেকে চাঁদা নেয়, চাঁদা নিয়ে সে চলে। আমেরিকা যখন টাকা দিচ্ছে না সেজন্য সে চলতে পারছে না। এটা কিন্তু এটা ইস্যু, এটা প্রবলেম, এটা চ্যালেঞ্জ যে সেখান থেকে বাংলাদেশের এর মাঝখানে একটা পুলিশ কন্টিনজেন্ট রওনা দিচ্ছে, তখন তাদেরকে স্টপ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 1600-র মতো আমাদের পিস কিপার এখনো যেতে পারলো না, আর যারা রয়েছে তারা মাঝপথে ফিরে আসতেছে। এই যে কথা বলছিলাম সেটা হলো তোমার এটা কিন্তু হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। জাতিসংঘ, জাতিসংঘ এখন সে রাজনীতি করতে পারে না, কিন্তু সে কি করতে পারে, অনুরোধ করতে পারে, তার ডিপ্লোমেসি চালাতে পারে, সে নিবারণ তার ডিপ্লোমেসি বলে নিবারণ কূটনীতি। অর্থাৎ সে যে কোনো সংঘাত নিবারণ করার জন্য কূটনীতি চালাতে পারে। কিন্তু আজকে যখন পাকিস্তান ভারত তাদের ভিতরে যে সম্পর্ক, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। আজকে বাংলাদেশের যে সরকার তার সাথে ভারতের যে সম্পর্ক, এটাও ইন্টারন্যাশনাল পলিটিক্স। শেখ হাসিনা থাকতে ভারতের সাথে যে সম্পর্ক ছিল সেটাও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল পলিটিক্স ছিল। তাহলে ইন্টারন্যাশনাল পলিটিক্স দুটো দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক, তাহলে রাজনৈতিক সম্পর্কের পরিধি কি রাজনীতির বাইরে হতে পারে? না স্যার। দেখো তো জাতিসংঘ মানবিক উন্নয়নে কাজ করে কিনা। স্যার করে স্যার। দেখো তো সংস্কৃতির উন্নয়নে কাজ করে কিনা। করে স্যার। আন্তর্জাতিক আইন তৈরিতে সে কাজ করে কিনা। করে স্যার। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা কাজ করে কিনা। জি স্যার করে। আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষায় কাজ করে কিনা। জি স্যার করে স্যার। শুধু রাজনীতি নিয়ে কাজ করে না। তাহলে পরিধিটা কার বড় কার ছোট? স্যার সংস্থা মানে আন্তর্জাতিক সংস্থার বড় স্যার, জাতিসংঘের বড়। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ব্যাপক, আর আচ্ছা। আন্তর্জাতিক রাজনীতির পরিধি খুবই ছোট। তাহলে আমরা এখানে দেখো অতি সহজে বুঝলাম যে স্যার, হ্যাঁ, দুইটি দেশের মধ্যে কি আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে না, শুধু আন্তর্জাতিক পলিটিক্সই হয়? না না, হতে পারে না। আচ্ছা, তো যাও, তাহলে আসো, আমরা বোধহয় সংক্ষেপে বুঝে গেলাম যে আমি আগামী যেদিন ক্লাস করব তোমাদের এইটার উপরে, সেদিন আমি তোমাদেরকে বোঝাবো যে কখন কিভাবে আন্তর্জাতিক রাজনীতি বসে তোমাদের পড়িয়েছি, একটা জায়গায় পড়িয়েছি, তখনও বলেছিলাম এটা কিন্তু রিটেনেও লাগবে। সেটা কিভাবে লাগবে আমি রিটেনে যখন যাবো তখন তোমার প্রিলিমিনারি ক্লাসের কথাটা মনে হবে যে প্রিলিমিনারির সাথে সম্পর্ক কোথায়, রিটেনের সাথে প্রিলিমিনারি সম্পর্ক কোথায়। এই একটা সুযোগ এসছে আমাদের যে পিএসসি বিসিএস প্রিলিমিনারি পর অল্প সময়ের ভিতরে রিটেন পরীক্ষা নেওয়ার সুবাদে তোমরা আসলে তোমরা কেউ সিরিয়াস না। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আত্মস্থ করতে হয় তোমাকে সিরিয়াস হতে হবে কিনা। জি স্যার। অথচ তোমরা সিরিয়াস নয়, অথচ তোমরা চাকরি পেতে চাও। আচ্ছা, তো যাও, আমি ওই দিন দেখলাম যে তোমরা কি দেখেছো যে কুষ্টিয়ায়
একটা রাজনৈতিক দলের নেতার বাসায় পরীক্ষা হচ্ছে? জি স্যার। স্যার উপখাদ্য সহকারী পরিদর্শক, এটা স্যার ওই ভিতরে পরীক্ষা, পরে ক্যামেরা দেখে তারা স্যার পালায় যাচ্ছিল আর কি। এটা কোন টেলিভিশন দেখাইছে? স্যার টেলিভিশন, আমি স্যার বিবিসি, টেলিভিশনটা নোট। বিবিসি, জি বিবিসি। জি স্যার। ওইটা একটা রাজনৈতিক দলের নেতার বাড়ি, কোনো দল নাম বলার দরকার নেই, যারা আজকে জি স্যার। বাংলাদেশের মহা ক্ষমতাধর মানুষ, যদিও তারা ৭১-এ পরাজিত এবং এখনো মানসিক ভাবে তারা পরাজিত বিধায় তারা ক্রেজি হয়ে গেছে। অর্থাৎ তারা প্রশাসনকে, ইউনূসের নেতৃত্বে পুরো প্রশাসনটা তাদের হাতে চলে গেছে। সেজন্য তারা কি করবে? এও বলা হয়েছে প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে এবং অ্যাপিল পর্যন্ত করা হয়নি বোধহয়, মানে সার্কুলার হবে। দেখো, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কারণ নাই, কিচ্ছু হবে না। আমরা কি ২৪ সালে তোমরা এইটা চাইছিলে? না স্যার। আজকে একটা মেয়ের বউ একটা ভিডিও দেখলাম, সেও ২৪ সালে তোমাদের মতো মেধাবী মেধাবী সাপ ছিল। মেধাবী কাহাকে বলে, কত প্রকার। বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে জি ক্যাসা স্যার। মেধাবী বাংলাদেশ। জি স্যার। ২ দিন পর কালকে শাহবাগে মারামারি লেগে গেছে মেধাবীরা। কি জন্য? ওই দিন দেখি আর এক জায়গায় বাংলা মোটরে মারামারি লেগেছে মেধাবীরা। আমাদের এত মেধাবীরা, ধন্যবাদ। মেধাবীদের আসলে কি বলবো, যে সমূহ করা উচিত, তাই না? স্যার এখন কি বলবো স্যার, আসলে আমরাও স্যার আন্দোলন গেছিলাম, বাট আমরা আসলে স্যার, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত মতামত, মানে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে স্যার, পরবর্তীতে আর কি খুবই প্রতারিত নিজেকে অনুভব হয়েছে যে আমি কি করলাম আর কি হলো আর কিসের থেকে কি হয়ে গেল। যাই হোক তোমার স্যার, মানে তোমার মতো তৎকালীন যারা ছিল, আমার 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 পরিবারে আমি পাইছি, আমার 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 পরিবারে আমি পেয়েছি, আমার বন্ধুদের পরিবারে পেয়েছে। বাট সবাই সবাই গুটি কয়েক ছাড়া সবাই আফসোস করতেছে। জি স্যার। আমরা তো আফসোসের জন্য এত বড় বিপ্লব করিনি। না স্যার। জি স্যার। আপনারা বলছিলেন যে কোটা, এখন কোটা ছাড়া তো কোনো কিছুই নাই। জি সরকার স্যার। সব এনজিও কোটা, সরকার সব এনজিও। এই সরকার কি কেউ কি এনজিও গ্রাম সরকার? আসলে স্যার আমার কাছে যেটা মনে হয় স্যার, তখন তো মানে এখনো তো আমাদের বয়স কম স্যার, 22, 23, 25, 26, তো এই এত কম বয়সে স্যার আসলে স্যার আমরা এর ভিতরের অন্তর্নিহিত ব্যাপারগুলো আসলে স্যার আমরা ধরতেও পারি নাই, বুঝতেও পারি নাই। তো স্যার এইখানে বলেছে মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস। জি স্যার। আমরা ওই আলোচনা না করি। সেটা হলো আন্তর্জাতিক রাজনীতি। আজকে ভারতের সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। ভারতের, যখন তোরা এই এখানেই পাবে আমাদের আহ, মানে ডিপ্লোমেসি এবং ইন্টারন্যাশনাল রিলেশন, মানে ফরেন রিলেশনস, সেখানে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশ চীন জাপান সম্পর্ক, এগুলো সবই তোমাদের পড়তে হবে, তথ্য জানতে হবে। আর সেই তথ্যগুলো যদি না জানো আর যদি গাইডের উপর নির্ভর করো, তাহলে মান্দাত্তার আমলে তথ্য দিয়ে কোনো কাজ হবে না। একেবারে প্রতিদিন যদি তোমরা পড়ালেখা করো, অন্তত ১ ঘন্টা টেলিভিশনে কি বলে যে পেপার দেখো, অথবা যখন শুনে দেখো, তোমরা জানি না তোমাদের মোবাইলে কি কি ভিডিও আসে। কেউ বলবে যে শিক্ষামূলক ভিডিও তোমরা কেউ কিছু একটা পেয়েছো এরকম? জি স্যার। স্যার ওই যে বিভিন্ন আন্তর্জাতিক, যেমন স্যার ওই যে ভারতের একটা চ্যানেল আছে, WION, উইন মনে হয় নাম। আর আমাদের দেশেরও স্যার কিছু ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে, এগুলো স্যার সাবস্ক্রাইব করা, ওদের রেগুলার যে আপডেট গুলো আছে এগুলো দেখি স্যার, মানে কেন কোন দেশ কি করতেছে, কি হচ্ছে এগুলো স্যার। এখন এখান থেকে তোমরা যদি কিছু কেউ কালেকশন করো, কালেকশন মানে হলো, যেমন আমি রাত্রে ১টা পর্যন্ত আমি
এই অ্যাক্টিভিটিস গুলো করি, তখন যদি আমার মনে হয় যে এই আমার তথ্যগুলো দরকার, ওটাকে আমি ই করে ফেলি, আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাই, শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে যাই, নিয়ে যে আগামীকাল সকালে আমি এটা আবার ই করব, তোমার প্রিন্ট করাবো। আবার এরকম প্রিন্ট দেখলে তো প্রচুর প্রিন্ট আছে আবার এরকম। এই যে ধরো এই সক্রেটিসের উপর একটা প্রিন্ট হবে, এই যে গতকালকে এটা করেছি। তারপরে পেপার আমার যা যা লাগবে সেগুলো দিয়ে, আমার এখানে প্রিন্টারও আছে, এখানে আমি শুধু এখানে ওই ছেলেটা বসে, আমি ওখানে বসে হ্যাঁ এটা দাও, এটা একটু বড় করো, বড় করো, বড় করে দেখে নি ভিতরে কি আছে। ভিতরে দেখি হ্যাঁ এখানে তথ্য আমার আছে, এই তথ্যগুলো আমার লাগবে, যাও এটা প্রিন্ট দাও। আর ওই যে তোমার এই যে আমার আমার বাম পাশে আমার ওখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় তাক, ছয় তাকে আমার পেপার কাটিং এর ফাইল, ওই যে নিচে সম্ভবত 100-র উপরে পেপার কাটিং এর ফাইল রয়েছে একেবারে। আর আমার টেবিলে প্রচুর, আমি টেবিলে এখন যে নোট করছি সব টেবিলে আমার, এই টেবিলে আছে। এটা আমি কি করি, দুপুরে খাওয়া দাওয়া করে এসে বেশে আমি ওই নোটগুলো জাস্ট লিখি যে এই উত্তরটা আমার এখান থেকে এইটুক লাগবে, আমি উপরে কাগজে লিখে রাখি এত পাতায়, ওটা প্রিন্ট স্টাপলিং করে পাতার নাম্বার দিয়ে দিই। আগামীকাল যখন ও আসবে তাকে বলবো যে এবার তুমি এই যে হামাস আর ইসরায়েলের মধ্যে যে ই হয়েছে, তোমার কি বলে যে যুদ্ধবিরতি চুক্তি হয়ে গেছে, এটার উপরে আবার এই নোটটা করতে হবে, তুমি এই পাতাটা বাইর করো, বাইর করে এইটুক নাও, আবার তার সাথে আর একটা পেপার থেকে এইটুক জোড়া দাও। কথা বুঝতে পারছো? কেউ বুঝতেই পারবে না যে এটা আমি কোথা থেকে দিচ্ছি। তার ভিতরে ওই ওই যে একটা পেপার জিনিস, তার ভিতরে অর্ধেক কথা বাদ দিয়ে আমি যোগ করে দিই, কারণ আমি যেটা জানি সেটা আমি কেন ধার নেব। জি আমার আমার যে কথা, আমার মতো করেই তো আমার কথা হবে, তাই না? জি তো স্যার। যুক্ত রাষ্ট্রটা করছি। স্যার আপনি কি শুধু আমাদেরকেই পড়ান নাকি স্যার আরো অনেককে পড়ান স্যার? এটা পরে বলি, এটা কি আচ্ছা লেখা আছে বলো? স্যার, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, মডার্ন স্টেট, টাইম। অ্যাক্টর ইন দা ওয়ার্ল্ড, জি স্যার। এই অ্যাক্টর মানে কি? স্যার নায়ক বা অভিনেতা। অভিনেতা, অভিনেতা। নাটকে যে অভিনয় করে তাকে অভিনেতা বলে, সিনেমায় যে অভিনয় করে তাকে অভিনেতা বলে। বাট বিশ্বে কি ওই কি বলে যে বাংলাদেশের যারা বা ভারতের যারা অমিতাভ বচ্চন, অথবা আমাদের বাংলাদেশের যারা নায়ক আছেন, তারা কি বিশ্বে তারা ভূমিকা ভূমিকা অভিনয় করে? না স্যার। বিশ্ব অভিনয় করে হচ্ছে রাষ্ট্র। এখানে এখানে আমরা অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এটাকে বিশ্বের কারক বলবো। কারক মানে যে কাজ করে। এখানে আমরা অভিনেতা না বলে কারক বলবো। এখানে দেখো পরিষ্কার ভাবে বলা হয়েছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে কি চাইছে বলো? মডার্ন স্টেট। মডার্ন স্টেট মানে কি? আধুনিক রাষ্ট্র। আধুনিক রাষ্ট্র মানে কি? স্যার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের যে রাষ্ট্র। আর তাহলে স্যার আধুনিক রাষ্ট্রের আগে আর একটা রাষ্ট্র ধরন ছিল? জি স্যার। আচ্ছা, তাহলে আধুনিক রাষ্ট্র বললে আমরা কি বোঝাবো? তখন তোমাকে জানতে হবে যে রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? স্যার রাজনৈতিক। কেন রাজনৈতিক প্রতিষ্ঠান? কারণ এটা পরিচালনা করে রাজনৈতিক নেতারা। সরকার গঠন করে কারা? স্যার পলিটিক্যাল লিডার্স, রাজনৈতিক নেতারা। পলিটিক্যাল লিডাররা। তাহলে জি স্যার। রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান, সেটা পরিচালনা করে রাজনৈতিক অ্যাক্টরসরা, রাজনৈতিক পার্সোনালিটিসরা, তারা এটা করে। তাহলে এখন দাঁড়াচ্ছেটা হলো, দেখো তো রাজনৈতিক দলের কি থাকতে হয়? স্যার সুনির্দিষ্ট এজেন্ডা। আরেকজন বলো তো রাজনৈতিক দলের কি থাকতে হয়?
কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য? আর একজন বলো তো রাজনৈতিক দলে কি থাকতে হয়? স্যার একতা। আর একজন বলো রাজনৈতিক দলে কি থাকতে হয়? একটা রাজনৈতিক দলের আদর্শ থাকতে হয়, দর্শন থাকতে হয়। তার যে আদর্শ বা দর্শন, তার ভিত্তিতে সে কর্মসূচি ঠিক করবে। কর্মসূচি, সেখানে এজেন্ডা থাকবে যে আমার এই সে অর্থনৈতিক এজেন্ডা এই, আমার শিক্ষা এজেন্ডা এই। বলে না যে ওই কমিউনিস্ট পার্টির দর্শন, জি স্যার। বলে না গণতান্ত্রিক পার্টির দর্শন, জি স্যার। বলে না ইসলামিক পার্টির দর্শন। জি স্যার। তাহলে দাঁড়িয়ে আগে রাজনীতি না আগে দর্শন? আগে রাজনীতি, সে দর্শনের উপরে কর্মসূচি। তাহলে যেহেতু এখন কি রাষ্ট্রটা কি রাজনৈতিক প্রতিষ্ঠানরা চালায়, তাহলে আদর্শ ভিত্তিক রাজনীতি পৃথিবীতে এখন চলছে কিনা? জি স্যার, চলতেছে স্যার। তাহলে মডার্ন স্টেট বলবো কাকে? আদর্শ ভিত্তিক রাষ্ট্রকে। আদর্শ ভিত্তিক রাষ্ট্রকে। জি স্যার। যেমন সমাজতান্ত্রিক রাষ্ট্র, জি স্যার। পুঁজিবাদী রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, রাজতান্ত্রিক রাষ্ট্র, এরকম কতগুলো কথা আমরা বলবো। তাহলে বুঝতে পারছো মডার্ন স্টেট বলতে আমার ধারণা, আমি মনে করি, এটা তোমরা পাইলে কোথায় কিভাবে জানি না, এর বাইরেও কাউকে কাউকে রাষ্ট্র বলে, সেটা আমি ক্লাসে দেখবো। সেগুলো রাষ্ট্র না, কিন্তু বলা হয় কি কারণে সেটা দেখাবো। তাহলে মডার্ন স্টেট বলতে আমরা বোঝাবো হলো পৃথিবীতে নগর রাষ্ট্রের কথা আমরা জানি, প্রাচীন গ্রিসের কথা জানি। এরপর আমরা জানি হলো 1648 সালে ইউরোপের 30 বছর যুদ্ধের সমাপ্তি হয়েছিল জার্মানির ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। আর সেই ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে পৃথিবীতে প্রথম ভূখণ্ডগত রাষ্ট্রের জন্ম হয়। প্রথম ভূখণ্ডগত রাষ্ট্র হলো সুইজারল্যান্ড এবং হল্যান্ড। এরপরে আস্তে 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 তোমার আমেরিকা ব্রিটিশ উপনিবেশ থেকে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে ভূখণ্ডগত রাষ্ট্র হয়েছে। তারপরে ফ্রান্সের সামন্ততান্ত্রিক ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সামন্ততন্ত্রের বা রাজতন্ত্রের অবসান উত্তর তারা প্রজাতন্ত্র হয়েছে। 19বিংশ শতাব্দীতে ল্যাটিন আমেরিকার দেশগুলো ভূখণ্ডগত রাষ্ট্র হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া এবং আফ্রিকা থেকে ইউরোপের উপনিবেশবাদী সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের সাম্রাজ্যের অবসান ঘটায়, উপনিবেশ বিলোপ করে। আমরা ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়ে দুটো ভূখণ্ডগত রাষ্ট্র হই, একটা ভারত একটা পাকিস্তান। পাকিস্তান ভেঙে গেল 1971-এ, বাংলাদেশ হয়ে গেল আর একটা ভূখণ্ডগত রাষ্ট্র। তোমাদের আমি একটা দিয়েছি, সাম্প্রতিক রূপে একটা শীট দিয়েছি, দেখেছো কেউ? জি স্যার, দেখেছি স্যার। প্রথমটা কি আছে বলো তো? স্যার। একটু স্যার। একটু খেয়াল স্যার, করো যে পড়াটা আফ্রিকা। কি হতে হবে। জি স্যার, সেখানে আফ্রিকা। প্রথমে আছে আফ্রিকায় স্বাধীন দেশ কিভাবে হলো, জি স্যার। নক্রুমার নেতৃত্বে কিভাবে কত সালে স্বাধীন হলো, আফ্রিকান আফ্রিকান ইয়ার কাকে বলে, এগুলো সব লেখা আছে। তোমরা যদি না পড়ো না, জি স্যার। কিছুই বুঝবে না। জি স্যার। পরিশেষে যা হবার তাই হবে। সাতখণ্ড সীতা রামায়ণ পড়ে সীতাকার বাবা বলবা। জি স্যার। একটু চেষ্টা করো, একটু সিরিয়াস হও। জি দিনে স্যার। অন্তত তোমার 24 ঘন্টার ভিতরে তো ঘুমানো ছাড়া বাকি সময়টায় তো অন্যান্য কিছু কাজ টাজ যা করার করে একটু সময় দিও, এই 1-2 ঘন্টা। আর অন্য সবকিছু পড়ো, অসুবিধা নেই।
আচ্ছা যাও, স্যার এবার স্যার আসো। স্যার একটা হ্যাঁ, প্রশ্ন করতাম স্যার, ওই যে নিকোলা ম্যাকিয়াভেলিকে নাকি স্যার আধুনিক রাষ্ট্রের জনক বলা হয়। কে? ম্যাক স্যার ম্যাকিয়াভেলি, স্যার হ্যাঁ সেটা ম্যাকিয়া। বলবো, সেটা বলবো। উনি ধারণা দিয়েছেন, জি স্যার। ওনাকে জনবলা মানে উনি ধারণা দিয়েছেন, উনি তো কোনো আধুনিক রাষ্ট্র সৃষ্টি করেন নাই। উনি জি স্যার। সেখানে ম্যাকিয়াভেলি যেটা বলেছেন সেটা হলো যে এই রাষ্ট্রটা কেমন হবে, এই রাষ্ট্রের শাসকরা কেমন হবে। স্যার তার মানে কি উনি ওই যে, উনি তো ইতালিতে ছিল, মানে ওই সময় তাহলে কোনো স্যার মডার্ন স্টেট ছিল না, বা ওই যে ওই মানে কোনো ওই সময় কোনো আধুনিক রাষ্ট্র তো ছিল না তাহলে স্যার। না নাকি না, আমরা তো আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা দিচ্ছি এই কয়েক কি বলবো যে দশ পা- 4-5 দশক আগে। মানে স্যার ওয়েস্টফেলিয়া চুক্তির পরবর্তী সময়ে সুইজারল্যান্ড এবং। ওয়েস্টলিতে কিন্তু ভূখণ্ডগত রাষ্ট্রের বা আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলতে পারো, জি স্যার, ওকে স্যার। কারণ ভূখণ্ড ছাড়া তো রাষ্ট্র হয় না। জি স্যার। আর ভূখণ্ডে জনগণ না থাকলে রাষ্ট্র হবে না, স্যার তাহলে আর এই যে সরকার না থাকলে রাষ্ট্র হবে না। আর সুইস সেই রাষ্ট্রের প্রতি ওই রাষ্ট্রের জনগণের সার্বভৌম ক্ষমতা না থাকলে রাষ্ট্র হবে না। এটা পরবর্তী সময় এসে একটা সাথে যোগ যোগ হয়ে পরিষে দাঁড়িয়েছে ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব। এই 4টি বৈশিষ্ট্য থাকলে তাকে রাষ্ট্র বলা হয়। জি স্যার। এটাকে তুমি আধুনিক রাষ্ট্র বলতে পারো। স্যার তাহলে সুইজারল্যান্ডকে যে বললেন স্যার প্রথম আধুনিক রাষ্ট্র, তাহলে স্যার ওদের প্রথমে আদর্শ। ভূখণ্ডগত রাষ্ট্র বলেছি। ও আচ্ছা, তাহলে ওদের আদর্শ ছিল না স্যার। আরে বাবা, আদর্শ তো সেই সামন্ততন্ত্র আছে আদর্শ। জি স্যার। এখন সেই আদর্শটা কেমন, সেই আদর্শটা পরে প্রমাণ হয়েছে তার চেয়ে বেটার প্রজাতন্ত্র, জি স্যার, বুঝতে পারছি স্যার। প্রমাণ হয়েছে বেটার ডেমোক্রেসি, রুশ বিপ্লবের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বেটার সোশ্যালিজম। এভাবে জি এসে স্যার। কি আদর্শের সাথে আদর্শের দ্বন্দ্ব হয়নি? জি স্যার, হয়েছে স্যার। দ্বন্দ্বের ফলে সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে যায়নি? জি স্যার। তার মানেটা হচ্ছে যখনই আদর্শ আসবে তার ভিতরে দ্বন্দ্ব থাকবেই। আর দ্বন্দ্ব যদি না থাকে তাহলে কখনো বস্তুর বা দর্শনের বিকাশ ঘটে না। জি স্যার। দ্বন্দ্ব থাকতে হবে মানুষের। যদি আল্লাহ মানুষের যে ব্রেনটা দিছে, এটা মূল কাজ হচ্ছে দ্বন্দ্ব তৈরি করা। আজকে আমি আহ সে কি বলে যে ওই বনশ্রীতে ওখানে মেলা দিয়া একটা জায়গা আছে ওখানে, আমার এক ছাত্র আছে এসপি, ওর সাথে আমার জরুরি কথা ছিল, গেছিলাম। তো অনেকগুলো গল্প টল্প হলো। তো সেখানে এই কথাগুলো আমি বলেছি যে আহ, একটা কথা প্রসঙ্গে, দেখো আমি, তুমি এই কথা বলছো, এই কথাটা এরকম না ভেবে এরকম ভাবো যে তুমি যা পড়ছো সেখানে কি কোনো দ্বন্দ্ব আছে? যদি দ্বন্দ্ব না থাকে তাহলে কি ওই পড়ার কোনো যথার্থতা আছে? কারণ তুমি তো পড়ছো কেন, তোমার আমি একটা একটা তথ্য দেই। সেটা হলো, তোরা চিন্তা করো যে আমি জানি যে আমি কিছুই জানি না। এটা কে বলেছেন? সক্রেটিস। সক্রেটিস। সক্রেটিস বলেছেন। আচ্ছা, তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, আমি যে কথা বলছি যে আমি যে এর অর্থটা যেভাবে সাজানো হয়েছে, সত্যিকারের জ্ঞান শুরু হয় তখনই যখন মানুষ নিজের অজ্ঞতাকে স্বীকার করে। কিন্তু আমরা অজ্ঞতা স্বীকার করতে চাই না। আমি যে অজ্ঞ সেটা আমি জানি, কিন্তু কমু না। এখানে আমি বলছি যে যেদিন তুমি নিজেকে অজ্ঞতা স্বীকার করবে সেদিন থেকে তুমি জ্ঞান অর্জনের দিকে যাচ্ছ, এটাই প্রমাণ হবে। অনেক আছে না, আমি 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 সব জানি, আসলে সে কিছুই জানে না। কথা বুঝতে পারছো? আর জ্ঞানের প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা এক একজন এক একটা বলতে পারো। আমার ধারণা প্রথম ধাপটা বলবে হলো জ্ঞান বিকাশ। জ্ঞানের বিকাশ বিকাশ করার জন্য দ্বন্দ্ব তৈরি করতে হবে। যদি সমাজতন্ত্র না আসতো, কি বলে যে শিল্প বিপ্লব না হতো, তাহলে কি শ্রমিকদের শোষণ করা কার্ল মার্কস ধরতে পারতেন? না স্যার।
আর যদি শ্রমিকদের শোষণ থেকে মুক্ত করার জন্য তিনি কি সমাজতন্ত্রের আদর্শ আনতে পারতেন? না স্যার। তাহলে যখন সমাজতন্ত্রের আদর্শ আনলো, তখন কি ইউরোপে পুঁজিবাদের সাথে সমাজতন্ত্রের একটা দ্বান্দ্বিক সম্পর্ক হলো কিনা? জি স্যার। যখন রুশ বিপ্লব হলো, পৃথিবীতে প্রথম সমাজতন্ত্র আসলো, যেখানে বলা হলো উৎপাদন এবং বন্টনের মধ্যে সাম্য। যেখানে আমাদের ভারতবর্ষে ছিল ফিউডাল সিস্টেম, সামন্ত প্রথা, জমিদার। জি স্যার। জমিদাররা কি জমি চাষ করতো? না স্যার। হ্যাঁ, না স্যার, করতো না ওরা, শুধু স্যার ওই যে, কোথায় করতো? জি, জি স্যার, কৃষকরা করতো স্যার জমি চাষ। কৃষকরা কি ভোগ করতো? না স্যার। ভোগ করতো কে? স্যার জমিদার। আর আর স্যার তাদের প্রভু হলো ব্রিটিশ, জি স্যার, ব্রিটিশরা। যাকে সামন্ত প্রভু বলে। আমরা কি সেখান থেকে সরে আসতে চাইনি? জি আমাদের স্যার। এই ভারতবর্ষে রুশ বিপ্লবের পরেই মনে করা হচ্ছিল ভারতে হয়তোবা সমাজতান্ত্রিক বিপ্লব হবে। তার আগে জি যখন, আমি আর ওদিকে না যাই, অনেক সময় জি লাগবে আসলে এগুলো মনে রাখবে। আল্লাহ আমাদের একটা ব্রেন দিয়েছে, এই ব্রেনটা দিয়েছে ফর ক্রিয়েট। এই ব্রেনটা অ্যাক্টিভ। এটা গরু ছাগলের মতো ব্রেন না, এটা হাঁস মুরগি টিকটিকির ব্রেনের মতো ব্রেন না। এই ব্রেনটা আল্লাহ দিয়েছে মানুষকে, ক্রিয়েটিভ ব্রেন। গবেষকরা এই পর্যন্ত যেটা মনে করেছেন, মানুষের যে ব্রেনটা, সেই ব্রেনের সর্বোচ্চ 20% একটু বেশি হয়তো চর্চা হয়েছে। তাতেই পৃথিবী কোথায় এসেছে দেখো তো। আজকে ফেসবুক হতো যদি সে কি বলে যে গবেষণা না করতো। না স্যার। আবার ফেসবুক আসার আগে দেখো তো আমাদের ওই বিল গেটস আসছে কিনা তার এই নিয়ে। উইন্ডোজ নিয়ে, জি স্যার। এই যে একটা আসছে, সেটা আসার ফলে আর একজন দেখো তো তার ব্রেনটাকে কাজ করতেছে কিনা, এটা বানানো যায় কিনা। জি স্যার। এই যে যে কাজটা, এই কাজটা করছে বিধায় পৃথিবী এগোচ্ছে কিনা। জি স্যার, এগোচ্ছে স্যার। কিন্তু যেখানে দ্বন্দ্ব নাই সেখানে কি পৃথিবী আগায়? না স্যার। আমি আর ওদিকে যাব না। জি স্যার। এবার আসো, ওই যে বলছিলাম সভরেন্টি, অর্থাৎ যখন এই আমার অভ্যন্তরীণ জনগণের উপরে শাসন করবার আমার দেশের সম্পূর্ণ খবর থাকবে, কর্তৃত্ব থাকবে, এবং বিশ্বে পররাষ্ট্রনীতি পরিচালনা এবং জাতিসংঘ সহ আমার প্রয়োজনীয় আন্তর্জাতিক সংগঠনে আমার কর্তৃত্ব যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই প্রকৃত অর্থে বাংলাদেশ হবে সার্বভৌম রাষ্ট্র। তোমরা কি জানো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? স্যার 1972 সালের 16ই ডিসেম্বর। 1971 সালে 26 মার্চ বাংলাদেশ স্বাধীন হয়েছে ও সরি স্যার। পাকিস্তানি হানাদা বাহিনী কবল থেকে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর আমরা সেই যুদ্ধে বিজয় অর্জন করেছি। আচ্ছা, 71 সালে আমেরিকা কি আমাদের পক্ষে ছিল? না স্যার, এগুলো বলছেন স্যার, আমেরিকা স্যার বিরুদ্ধে ছিল স্যার। চীন আমাদের বিরুদ্ধে ছিল, জি স্যার। সৌদি আরব আমাদের বিরুদ্ধে ছিল, জি স্যার। আবার ভারত আমাদের পক্ষে ছিল, জি স্যার। সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের কমিউনিস্ট কান্ট্রিজ গুলো আমাদের পক্ষে ছিল। জি স্যার। আচ্ছা, এই যে যে পক্ষে ছিল, এর কারণ কি? ওরা বিপক্ষে ছিল, তার কারণ কি? স্যার, এক পক্ষ পুঁজিবাদী আর এক পক্ষ সমাজতান্ত্রিক, এটা কি একটা আমি কারণ? কারণটা জিজ্ঞেস করেছি, এক বাক্যে এক কথায়। আমি কারণটা এখন বলছি না, একটু পরে বলবো। তো জি যাও, স্যার। সেটা কারণ বলছি যে ওখানেও তুমি সেই দ্বন্দ্বটা পাবে। আচ্ছা, যাও, এবার আসি। এবার আসো নন স্টেট অ্যাক্টর। নন মানে কি? অ। অ মানে না। রাষ্ট্র, অরাষ্ট্র। রাষ্ট্র হলো স্টেট, অরাষ্ট্র হলো নন স্টেট। অরাষ্ট্র বলে কিছু আছে?
স্যার প্যালেস্টাইনকে বলা যায় যে এখনো রাষ্ট্র হয় নাই। না, বলা যাকে আছে কিনা হাবো বা না বলবে, তারপর জি আমি জিজ্ঞেস করবো কি বলো। জি স্যার, আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। এবার আসো, আমরা বলছি রাষ্ট্র, তা বলছি অরাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রিক কারণ, অরাষ্ট্রিক কারণ। আচ্ছা, এখন আসো, রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্র কি কোনো কাজ করে না সরকার করে রাষ্ট্রের পক্ষে? স্যার সরকার করে রাষ্ট্রের পক্ষে। রাষ্ট্র তো এই বাংলাদেশের সব জনগণ, বাংলাদেশের মাটি টাটি, বাংলাদেশের আকাশ সীমা সব নিয়ে হলো রাষ্ট্র। এইটা পরিচালনার দায়িত্ব হচ্ছে সরকারের। তাহলে সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সেই সরকারের কাজ এদেশের মানুষের বা প্রতিটা রাষ্ট্রের জনগণের কল্যাণ সাধন করা না? জি স্যার। কল্যাণ সাধন করতে হলে আমরা যেমন 1971 সালে দেশটা স্বাধীন হয়েছি, 72 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তখন আমাদের বাংলাদেশে 88% মানুষ হলো দরিদ্র। পৃথিবীতে আমরা দ্বিতীয় দরিদ্রতম দেশ হিসাবে বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করেছে। স্যার 88% কি মানে দারিদ্র সীমার নিচে ছিল? আমি তাই বলছি, জি স্যার। আমাদের নিচে ছিল বরকুনা ফাসো, আফ্রিকার একটা দেশ। জি স্যার। এবং আমাদের 1957 সাল থেকে বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে খাদ্যের ঘাটতি শুরু হয়। সেই ঘাটতি 1971 সালে যে ঠেকে 4 মিলিয়ন টনে, 40 লাখ টনে। জি স্যার। আমরা 72 সালে 40 লক্ষ টন খাদ্যশস্য ঘাটতি নিয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছেন। এই দেশটা কি সারা বিশ্বের সাহায্য লাগবে না? অবশ্যই লাগবে স্যার। 71 সালে সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সাহায্য করেনি? জি স্যার, করেছে। ভারত আমাদের সাহায্য করেনি? করছে স্যার। আমরা কি বলেছি যে আমরা সমাজতন্ত্র হয়ে গেলাম, আমরা সোভিয়েতের পক্ষে চলে গেলাম? না বঙ্গবন্ধু স্যার। বলেছিলেন? না স্যার। উনি বলেছিলেন 14 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। জি স্যার। 71-এ এত বড় যুদ্ধ, 30 লক্ষ মানুষকে পাকিস্তানিরা এবং এদেশে তাদের দোসররা হত্যা করলো, আবার লাখো মা বোনের পবিত্র সম্ভ্রম হানি করলো, 47 লক্ষ ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, ভস্ম করা হলো। তারপরও বঙ্গবন্ধু বললেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বুঝলে, এই সকলের মধ্যে কি পাকিস্তানও পড়ে না? জি স্যার, পড়ে স্যার। তোরা জানবে, তখন জানবে যে পাকিস্তানের স্বীকৃতি বঙ্গবন্ধু 1974 সালের 22 ফেব্রুয়ারি কিভাবে স্বীকৃতি আদায় করেছে। যে আমাদের যদি স্বীকৃতি না দেয় তাহলে পাকিস্তানের সাথে, এখন দেখো, সকলের সাথে বন্ধুত্ব, এখন সকলের সাথে বন্ধুত্ব করতে হলে আগে সকলের স্বীকৃতি লাগবে না আমার? জি স্যার, অবশ্যই। স্বীকৃতি না দিলে তোমার সাথে আমার সম্পর্ক হবে? না স্যার। সম্পর্ক না হলে বন্ধুত্ব হবে? না স্যার। এইবার বুঝেছো যে জি স্যার। আমি সেটি বলছি যে এখন আসো, আমরা রাষ্ট্রটা দরিদ্র, এই দরিদ্র রাষ্ট্রের দরিদ্র মানুষ কমাতে হবে। এই কমাতে কি সরকার একার পক্ষে সম্ভব? না স্যার। আচ্ছা, যদি সম্ভব না হয় সেখানে অন্যরা কাজ করবে না? জি স্যার। দেখো তো, বেসরকারি, আজকে বাংলাদেশে 81% অর্থনীতি বেসরকারি, মাত্র 19% হচ্ছে রাষ্ট্রীয়। জি জি স্যার। তাহলে কারা সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করছে? স্যার প্রাইভেট কোম্পানি গুলাই করে। প্রাইভেট সেক্টর। জি স্যার। তারা তারা কি রাষ্ট্রকে সহযোগিতা করছে কিনা? অবশ্যই করতেছে স্যার। যেটা করার কথা ছিল রাষ্ট্র, রাষ্ট্র করতে পারছে না, করছে কে? একজন বেসরকারি বিনিয়োগকারী, তাই না? জি জি স্যার। দেখো তো, সে রাষ্ট্রের মতোই কাজ করলো কিনা? জি স্যার, কিন্তু কিছুটা সে কি অর্থ। রাষ্ট্র? না স্যার। সে হলো অরাষ্ট্র। বুঝতে পারছি স্যার। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা দেখো তো ক্ষুদ্র ঋণ সহ
দরিদ্র মানুষকে সহযোগিতা করছে কিনা? জি স্যার, করতেছে। এটা কি রাষ্ট্রের করা কথা ছিল না, সরকারের করা কথা ছিল না? জি স্যার। সরকার করতে পারছে সব? না স্যার। তো যে করছে সে কি সরকারের মতোই করছে না? জি স্যার। কিন্তু সে সরকার না, সে রাষ্ট্র না, সে অরাষ্ট্র। এইরকম সরকার না হয়েও সরকারের মতো যারা কাজ করে তাদের অরাষ্ট্র বলে। একজন বলছিল ফিলিস্তিন, জি স্যার। তুমি এখানে বলতে পারো আরাকান আর্মি, জি স্যার। এদের তুমি অরাষ্ট্র বলতে পারো। সেটা পরে আসছি, পরে যাব। এবার দেখো ইন্টারন্যাশনাল, এটা লাগবে না, এটা আমাদের এখানে লাগবে না। এবার আসো রিলেশন, সম্পর্ক বিটুইন স্টেট নন স্টেট। তাহলে স্টেট আর নন স্টেট, অর্থাৎ রাষ্ট্রের ভূমিকা কি, অরাষ্ট্রের ভূমিকা কি? স্যার স্যার এই যে বিভিন্ন সময়ে যে বাহিরের থেকে যে বিভিন্ন যে যেমন রোহিঙ্গাদের ক্ষেত্রে যে যে সাহায্য সহযোগিতা আসে, বিভিন্ন সেক্টর দান যে করা হয়, তো ওই যে দাতা প্রতিষ্ঠান গুলাও কি স্যার তাহলে অরাষ্ট্র হিসাবে কাজ করবে? ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অরাষ্ট্রিক। জি স্যার। আচ্ছা দেখো, 3 নম্বর হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। পাওয়ার মানে হচ্ছে শক্তি, আর এটা হচ্ছে নিরাপত্তা। আচ্ছা দেখো তো, নিরাপত্তার ধারণা কখন আসে? যখন তুমি হুমকির মধ্যে পড়বে। যদি তোমার সামনে কোনো হুমকি না থাকে তাহলে কি তুমি পারমাণবিক অস্ত্র বানাবা? না স্যার। তোমার যদি কোনো হুমকি না থাকে তাহলে কি লাখ লাখ সৈন্যবাহিনীতে ঢুকাই দিয়ে বেকার ক্যান্টনমেন্টে বসা রাখবা, খাওয়াবা? না না স্যার। স্যার। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছেটা হলো, যখন একটা রাষ্ট্র আর একটা জন্য হুমকি হয় তখনই নিরাপত্তা প্রশ্নটা আসে। তাহলে এই ন্যাশনাল মানে জাতীয় জাতীয় শক্তির কি কি উপাদান থাকে? তারপরে ব্যালেন্স অফ পাওয়ার। কারণ আমার যখন পাওয়ার থাকে, সে মানে পাওয়ার থাকলে, আমি যদি এই যে ধরি জার্মানি, সে এখানে, এই যে ধরলাম রাশিয়া, সে এখানে, এটা ব্যালেন্স না ইমব্যালেন্স? আমি এখানে এই জায়গায় রাশিয়া কি ব্যালেন্স হলো? না, না স্যার। রাশিয়া এখানে গেলে ব্যালেন্স হবে। জি স্যার। সমান সমান গেলে ব্যালেন্স হয়, তাই না? জি স্যার। আমি ওখানে জানাবো ব্যালেন্স অফ পাওয়ারের উদ্ভব, এটাও তোমাদের প্রিলিমিনারি ক্লাসে আমি আলোচনা করেছি কখন হলো। এখনো পর্যন্ত ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে আসে? এখানে বলা হয়েছে ডিসআর্মামেন্ট, নিরস্ত্রীকরণ। অস্ত্র কখনো নিরস্ত্রীকরণ হবে না, এটা কি হবে? কন্ট্রোল হবে, নিয়ন্ত্রণ হতে পারে। এই যে জিও পলিটিক্স, ভূ রাজনীতি, ওই যে বলছিলাম 71 সালে ভারত সোভিয়েত ইউনিয়ন যে কারণে আমাদের পক্ষে ছিল, যে কারণে আমেরিকা, চীন, ভারত পাকিস্তানের পক্ষে ছিল, একটাই কারণ, তাহলে ভূ রাজনীতি, জিও পলিটিক্স। দক্ষিণ এশিয়ায় তখন জিও পলিটিক্স ডিপেন্ড করতো আমেরিকা পাকিস্তানকে কেন্দ্র করে, সোভিয়েতের ডিপেন্ড করতো ভারতকে কেন্দ্র করে। আবার চীনের সাথে ভারতের যুদ্ধ হয়েছে 1962 সালে। চীন ভারত সম্পর্ক ভালো না, তাহলে ভারত যদি আমাদের পক্ষে থাকে, চীন কি আমাদের পক্ষে আসবে না আমাদের বিপক্ষে যাবে? তার বিপক্ষে যাবে। সেজন্য সে ভারতের পক্ষে পাকিস্তানের পক্ষে গেছে। এবার টেরোরিজম, বল এবার কি? স্যার টেরোরিজম। আবার জোরে বলো। স্যার টেরোরিজম। আর একজন বলো। টেরোরিজম। আচ্ছা, সন্ত্রাস ইংরেজি কি? সন্ত্রাস ইংরেজি হচ্ছে টেরো। সন্ত্রাসী ইংরেজি কি? স্যার টেরোরিস্ট। টেরোরিস্ট। আচ্ছা, এইবার আসো আইএসএম ইজম এর অর্থ কি?
স্যার সন্ত্রাসবাদ। মতবাদ। জি স্যার। ইজম শব্দের অর্থ মতবাদ। সোশ্যালিজম, কমিউনিজম, এটা মতবাদ। ইজম শব্দের অর্থ হচ্ছে মতবাদ। আচ্ছা, সন্ত্রাস কি কোনো মতবাদ হতে পারে, কোন দর্শন হতে পারে? জি স্যার, হতে পারে স্যার। কখন? স্যার যখন স্যার হচ্ছে, স্যার কখন হতে পারে পারবো না স্যার, বাট এটা হতে পারে স্যার। যেমন এই যে আমরা আফগানিস্তানে যদি খেয়াল করি, বা আইএসআইএস, এই টাইপের আর কি। আচ্ছা, তোমরা খেয়াল করো, চীনের দার্শনিক বলেছেন তুমি একজনকে গুলি করে মাইরা ফেলাও, 1000 জন পালিয়ে যাবে। ওই লোকটাকে তুমি কি ভালোবাসবে না ভয় পাবে? স্যার ভয় পাবো স্যার। আচ্ছা, গত 2014 সালে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে ইরাক এবং সিরিয়ার লেভেন্টে ইসলামিক স্টেট বা খলিফা খেলাফত নামে একটা রাষ্ট্রের চরিত্র ধারণ করেছিল না? জি স্যার। আচ্ছা, তারা যে কাজগুলো করেছে সেগুলো আমি জানি না এটা কোনো ধর্মে অ্যালাউ করে কিনা। যদি কোনো ধর্মে অ্যালাউ করে আমি সেই দিকে আর যাবো না। কারণ আমি দেখলাম সেদিন বোধহয় সিরাজগঞ্জে একটা ছোট 22 বছরের ছেলে তার দাদিরে যে কি জিজ্ঞেস করছে, আল্লাহ না কিসের নাম জিজ্ঞেস করছে, বলতে পারি তারা কুপা মেরে ফেলেছে, গলা কেটে ফেলেছে। দেখেছো কেউ? জি স্যার। ধন্যবাদ। এটা দেখে তোমার কি মনে হলো? স্যার মানসিক ভাবে অসুস্থ। এই তারে মানসিক ভাবে অসুস্থ করলো কোন দর্শনটা? স্যার এই সন্ত্রাসবাদ। একটা ধর্ম। আচ্ছা স্যার। কারণ সে একটা একটা ধর্মে এমন বিশ্বাসী যে এই বিশ্বাসের যে আমার কথার উত্তর দিতে পারবে না, তাকে মেরে ফেলতে হবে। তাকে কি আমি পছন্দ করছি? না স্যার। করছি না। আমি যেটা বলছিলাম, যেমন চীন উইঘর মুসলমানদেরকে, সেদিন একটা রিপোর্টিং দেখছিলাম, তারা মুসলমান এই কথাটা বলতে চায় না। কারণ তাদের ভিতরে চীন এটাই ঢুকিয়েছে মুসলমানরা কি করে। এই যে যত মৌলবাদী রাজনীতি, যত সন্ত্রাসী রাজনীতি, এগুলো কি মুসলমানরা করছে না? স্যার এটা কি স্যার শুধু মুসলমান না স্যার, আমি এখান আগে থেকে। আসছি, করছে কিনা। জি স্যার আগে তুমি, আমি তোমার কাছে যাবো, করছে কিনা। জি স্যার করতেছে স্যার। করছে। জি কিভাবে স্যার। আমি বলছি, আবু বকর আল বাগদাদি যখন খলিফা, তখন ককপিট খ্রিস্টান 23টা তোমাদের মতো যুবক ছেলে এদেরকে ভূমধ্য সাগরের তীরে এনে হাসতে হাসতে জবাই করা হলো, কমলা ড্রেস করে তাকে ভাসিয়ে দেওয়া হলো ভূমধ্য সাগরে। দেখো তো, এইরকম একটা বিভৎস, বিভৎসের চরম কর্মকাণ্ড দেখলে আর একটা মানুষের ভিতরে আর একটা বিভৎস কর্মকাণ্ড ঘটাবার জন্য অনুপ্রাণিত হয় কিনা? জি স্যার। তার প্রমাণ পেলাম আমরা নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে। আমাদের বাংলাদেশের ছেলেরা খেলতে গেছিল, আল্লাহর অশেষ রহমত তারা মসজিদে যাইয়ে পারেনি। মসজিদে যাওয়ার আগেই একজন খ্রিস্টান ছেলে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে গুলি করে 51 জন মানুষকে মেরে ফেললো। আচ্ছা, এই 51 জন মানুষ কি কোন অপরাধী ছিল? না স্যার। তারা কি ওই ওই ছেলের মতবাদের বিরোধিতা করেছে কখনো? না স্যার। তাহলে তুমি কেন মেরে ফেললে 51 জনকে? ওই মারা দেখে দেখো তো, তার কয়দিন পর ইস্টার সানডে তোমার শ্রীলঙ্কায় 8টা জায়গায় বোমা মেরে 253 জন মানুষ মেরে ফেলে। একটা মানুষ আপনার শত্রু ছিল না,
আপনি তার শত্রু, সেও জানেন আমি কার শত্রু, আমি শত্রু কিনা। সেখানে আমাদের বাংলাদেশের ওই আওয়ামী লীগ যাতে শেখ সেলিমের নাতি পর্যন্ত ছিল, 8 বছর একটা বাচ্চা মারা গেল। ও কি দোষ করেছে? এইবার বুঝেছো? একটা ঘটনা আর একটা ঘটনার জন্ম দেয়, কারণ একটা ঘটনা মানুষের ভিতরে প্রতিক্রিয়া জন্ম দেয়, আর সেই প্রতিক্রিয়া আর একটা ঘটনা ঘটতে সাহায্য করে। আমি বলতে পারছি তোমাদের? জি স্যার। জি স্যার। এটা যদি বুঝে থাকো আর আলোচনা দরকার নেই। তাহলে এখন আসো, ইজমটা কেন বিশেষ সিলেবাসে লেখা হলো? এই জন্য লেখা হলো, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আসলো, তখন আল কায়দার নাম শুনছো? আল কায়দা জি স্যার। এর প্রতিষ্ঠাতা কে ছিল? লাদেন স্যার, ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন। উনি একজন ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার, এবং সৌদি আরবের বেশ অর্থ সম্পদওয়ালা মানুষ। আল কায়দা শব্দের অর্থ জানো তোমরা? না স্যার। আমরা যে কি জানি না তাও জানি না। স্যার আল কায়দার অর্থ জানি না স্যার। না, এটাই তো বলছি। কিন্তু আল কায়দা কথাটাকে আজকে শুনলা নতুন? না স্যার, তো পিচ্চিকাল থেকে, জন্মের পর থেকেই শুনতেছি স্যার। তো মনে হলো না আল কায়দাটা কি, ওর অর্থ কি হইতে পারে? স্যার ওই শুনলেই স্যার। বললাম যে জি তোমার স্যার। কিউরিসিটি আছে কিনা। কিউরিসিটি তখনই হবে যখন তুমি বুঝবে যে আমি অজ্ঞ। অজ্ঞ মানে আমি বুঝি নাই। জি স্যার। আমি প্রতিদিন অজ্ঞ হই, কারণ প্রতিদিন পড়ি এবং আমি বুঝি, পড়ি এবং আমি বুঝি, আমি বুঝি নাই। জি স্যার। তার মানে না বোঝাটা স্বাভাবিক। কিন্তু আমরা কখনো বুঝি নাই এটাও বুঝি না, এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। এই জন্য আমাদের মাথা ঠান্ডা থাকে, ঘুমাইলে একটানা ঘুম হয়, মাথা চুল টুল পড়ে না। জি স্যার। সহজ ভাবে কথাগুলো বোঝার চেষ্টা করো। জি স্যার। যখনই তুমি চিন্তা করবে, যখনই তুমি ভাববে, তখনই তোমার জ্ঞানের পিপাসাটা বাড়বে। আর জ্ঞানের পিপাসা মানুষকে জ্ঞানী করে। আর জ্ঞানী মানুষরা, তোমাকে যেটা বলছিলাম, এটা একটা তথ্য দেই সক্রেটিসের। খেয়াল করো, ভালো মানুষকে কেউ ধ্বংস করতে পারে না, কারণ তার শক্তি আত্মার ভিতর থাকে। আত্মাকে কেউ মারতে পারে? না স্যার। তুই একজন মানুষকে মেরে ফেলতে পারবে, মানুষের আত্মাকে মারতে পারবে না। আর এই ভালোটা থাকে তার আত্মার মধ্যে। এই জন্য যারা ভালো মানুষ, তারা যদি মারা যায়, মেরে ফেলা হয়, তারপরেও কোটি 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 মানুষ তাদের নাম নেয়। জি স্যার। ভারতে কি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়নি? 1948 সালে নাথুরাম গডসে হত্যা করেনি? জি স্যার, করছে স্যার। ভারতে পশ্চিম বাংলায় আমি দেখেছি প্রতিটা অফিসে, প্রতিটা ঘরে মহাত্মা গান্ধীর পাশে ছবি আছে সুভাষচন্দ্র বসু। জি স্যার। আমাদের বাংলাদেশে কখনো জাতির পিতার পাশে অন্য ছবি রাখা হয় না। কেন আমরা আমাদের সন্তানদেরকে জাতির পিতা, আমার এই জাতির মহান সন্তান শেরে বাংলা সরওয়ার্দী, ভাসানী, জি এদের স্যার। পরিচয়টা তাদেরকে আমরা দলমত নির্বিশেষে সবাই কেন ঐক্য হব না? এটা অবশ্যই করা উচিত স্যার, তাদের অনেক অবদান স্যার। এই ঐক্য হব না, আমি আমি আলোচনা যাব না। জি স্যার। ঐক্যটা হলে যা হতো তা হলো, আমাদের ভিতরে মানবিক মূল্যবোধটা বেশ জাগ্রত হতো, শক্তিশালী হতো, এবং সেই শক্তিশালী জ্ঞানটা আমাকে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত করত। সেই জায়গাটা হারিয়ে গেছে। আর হারিয়ে গেছে বিধায় আমার মূল্যবোধে এখন ভাসানি নাই। যে মানুষটা সারা জীবন লুঙ্গি পরা, পাঞ্জাবি পরে কাটায় দিল, একবারই শুধু সে প্রিন্স কোট পড়ছিল 1962 সালের শেষে, 63 সালের প্রথমে,
উনি যখন চীনে গিয়েছিলেন, চীনের নেতা মাও সেতুং তাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং তিনি ওনার জন্য প্রিন্স কোট পাঠায় দিয়েছেন, একটা তাল পাতার দিয়ে টুপি পরতেন। স্যার শেরে বাংলাও তো স্যার অনেক কাজ করছে স্যার। শেরে বাংলা আমাদের প্রথমই শুরু করেছেন তিনি। জি স্যার, জমিদারি প্রথা তো উচ্ছেদ উনি করছে স্যার। জমিদারি প্রথা তোলার জন্য বহু চেষ্টা করেছেন, যদিও জমিদারি প্রথা লাস্টে উঠছে 1950 সালে। জি স্যার। উনি চেষ্টা করেছেন। আমাদের সোহরাওয়ার্দী সাহেব, তিনি বাঙালি ছিলেন না, তারপরও আমাদের জন্য তিনি অনেক অবদান রেখেছেন। কিন্তু পাকিস্তান সৃষ্টির পূর্ব থেকে শুরু করে পাকিস্তান সৃষ্টি অবধি একমাত্র বঙ্গবন্ধু কোন রকমের বিরাম দিয়ে বিরামহীন ভাবে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রয়াস চালিয়েছেন এবং তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। এই জি জন্যই তিনি জানেন। জি এর স্যার। অর্থই না যে অন্যদের দাম কমে গেছে, জি স্যার। কারো দাম কমে না। শেখ মুজিবের একটা ভাষণে কথা বলি, তিনি বলছেন, তোরা আমার কি বানালি দে, আমি জাতির পিতা, আমি বঙ্গবন্ধু, জি স্যার, আমি আবার প্রধানমন্ত্রী, গতদিন তোরা বলছিলেন আমার স্যার হাত এটা। বাইন্ধে রাখিস। এক গ্রাম বাংলা কথা বলছি, জি আমার বাড়ি স্যার। গোপালগঞ্জে, নড়াইল জি গোপালগঞ্জের দিকে। আমি যদি শেখ মুজিবুর রহমান খালি থাকতাম, লাল ঘোড়া চালিয়ে দিতাম। তোরা আবার বাইন্দা ফেলাইছিস। জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। এই যে মানুষ, এই মানুষকে যদি আমি শ্রদ্ধা না করি, এই মানুষের প্রতি আমার ভক্তি না থাকে, তাহলে আমার ভিতরে দেশপ্রেম আছে এটা কি বলার সুযোগ আমার আছে? না স্যার। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধ এবং আমার জাতির পিতা শাসক শেখ মুজিবকে তুমি যত খুশি সমালোচনা করো, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে সমালোচনা কোনো রাইট তোমার নেই। এই জন্যই তারা কি 71 পরাজিত হয়েছে নাকি জয়ী হয়েছে? স্যার জয়ী স্যার। তার কি সমালোচনা আছে? কোনো সমালোচনা শাসক নাই কি আর স্যার। সমালোচনা আছে? জি স্যার। তোমার সমালোচনা এখন কিচ্ছু নাই। তুমি যখন চাকরি পাবা তখন ক্ষমতা একটা তো প্রয়োগ, একটা হচ্ছে অপপ্রয়োগ। অপপ্রয়োগ করলে তোমার বলবে যে ওই রহমান, ও তো ধর্ম নাই, তার মানে তুমি খালি খালি আসো দুর্নীতির পিছনে। মানুষ বলবে হাত দিয়ে, ওর কি ধর্ম আছে? বলে না? তার মানে মানুষ যখন চরম খারাপ কাজ করে তারা অধার্মিক বলে, ভালো কাজ করলে তাকে ধার্মিক বলে। তো ধর্মটা হচ্ছে ভালো কাজ। আমি মুসলমান, আমার এই মুসলমানের যে দর্শন, সেই দর্শনটা আমাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এই জন্য প্রত্যেকটা ধর্মের একটা মহান গুরুত্ব রয়েছে। আমি খ্রিস্টান, সে খ্রিস্টীয় ধর্ম আমাকে মহান কাজ করতে অনুপ্রাণিত করে। এই জন্য মানুষকে ভালো হতে, ভালো থাকতে তার ধর্মীয় সংস্কৃতি একটা মহান গুরুত্ব রয়েছে, তাই না? জি স্যার। এটাও মনে রাখবে। আচ্ছা, যাক, চলে আসো। তখন আল কায়দা হচ্ছে পর্বতের গুহা। গুহা, আল কায়দা আরবি শব্দ, তার হচ্ছে গুহা। এটা হচ্ছে পাকিস্তানের পার্বত্য অঞ্চলে গুহার ভিতরে বসে ওসামা বিন লাদেনের নেতৃত্বে একটা সমাজতন্ত্র বিরোধী জোট হয়েছিল, যেটাকে বলা হয় আল কায়দা জোট। ওই আল কায়দা বানাচ্ছে গুহায় হয়েছিল, সেই কারণে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমরা এই কমিউনিজমের বিরুদ্ধে সংগ্রাম করো। তাহলে এই যে মুসলমানদেরকে সেই সময় দিচ্ছিল আমেরিকা, দিচ্ছিল টাকা, আর সহযোগিতা করছিল পাকিস্তান। তাহলে দেখো তো, আমেরিকার টাকা দিয়ে মুসলমানদের একটা শ্রেণীকে উগ্রবাদে নিয়োজিত করে একটা দর্শনকে ধ্বংস করার জন্য ব্যবহার করেছে কিনা? জি স্যার। তাহলে তাকে বোঝানো হয়েছে এটা তোমার দর্শন, যে তুমি জানো যে ওই সোভিয়েত ইউনিয়ন যখন হয়েছে তখন অনেক মসজিদ ভাঙা ফেলাইছে, তুমি ওদের মারো। এই যে মারাটাই হচ্ছে তোমার দর্শন, মারলে ওইটা পতন হয়ে যাবে। এই জন্যই আমাদের সিলেবাসে এই টেরোরিজম বসানো হয়েছে। যখন সমাজতন্ত্রের পতন হয়েছে তখন এদেরকে আর প্রয়োজন আছে?
না স্যার, প্রয়োজন শেষ স্যার। আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগে না। জি স্যার। তখন আমেরিকা ওসামা বিন লাদেনকে ছুঁড়ে ফেলে দিল। ওসামা বিন লাদেন বলল, আমার আমার প্রয়োজন শেষ হয়েছে না, দাঁড়াও তো দেখাচ্ছি। দেখালো যে টুইন টাওয়ার। কথা বুঝতে পারছো কিভাবে একটা ঘটনার জন্ম দেয়? জি স্যার। তো যাই হোক, এবার সে মেজর আইডিয়াস এন্ড আইডিওলজিস। প্রথমে কি আছে বলতো? স্যার ন্যাশনালিজম, পড়ে যাও। মানে ইম্পেরি জাতীয়তাবাদ, ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম উপনিবেশবাদ, নিও নিও কলোন কলোনিয়াল নব্য সাম্রাজ্যবাদ, পোস্ট পোস্ট মডার্নিজম অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ, গ্লোবালাইজেশন এন্ড নিউ অর্ডার। এগুলো সব তোমাদের আমি একটা একটা করে ভালো করে বোঝাই দেবো। এখানে কি আছে? ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি, এখানে কনসেপ্টস অফ ফরেন পলিসি, এগুলো সব এখানে আলোচনা হবে। তারপরে হলো ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা দেখো, ইন্টারন্যাশনাল ট্রেড, ফ্রি ট্রেড, প্রোটেকশনিজম, ফরেন এইড, ডেট ক্রাইসিস, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, এগুলো সবই গুরুত্বপূর্ণ। আমরা একটা একটা করে অনেক পড়ালেখা করব। এবার এটা দুটো ওই একই, ফিনান্সিয়াল লিবারালাইজেশন, রিজিওনালিজম, রিজিওনালাইজেশন, নর্থ সাউথ গ্যাপ, মানে উত্তর দক্ষিণ, মানে দরিদ্র আর দরিদ্রের মধ্যে গ্যাপ, গ্লোবাল পভার্টি মানে বৈশ্বিক দারিদ্র, এম ডিজিজ। এখানে পরে আমরা যোগ করব এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এবং পরিশেষে যেটা আসে গ্লোবাল এনভায়রনমেন্ট। এটা শুধু কনসেপশন না, এটা গভীরে যেতে হবে। এই পর্যন্ত তাহলে 7টা, তোমরা এই 7টা আজকে একটু দয়া করে একটু ভালো করে পড়ো, তোমাদের কাছে দেওয়া আছে। এটার আমি আবার দিয়ে দিচ্ছি এখন। স্যার একটা এখানে দেওয়া আছে হলো, স্যার। আমি বাংলাটা করেও দিয়ে দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। তো ঠিক আছে, ভালো থেকো। স্যার একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার আপনি একটা কথা বললেন স্যার, আমেরিকা যার হচ্ছে বন্ধু তার হচ্ছে স্যার শত্রু লাগে না। কিন্তু স্যার এখন স্যার এটা ঠিক আছে, কিন্তু স্যার আমরা যদি একটু দেখি স্যার, যেমন হচ্ছে জাপান, তারপরে হচ্ছে স্যার এই যে দক্ষিণ কোরিয়া, তারপর হচ্ছে কাতার, এই সব দেশে কিন্তু স্যার আমেরিকা ওদের ঘাঁটি রাখছে আর কি, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। তো এরা তো স্যার আমেরিকার সাথে মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। কিন্তু এদের কিন্তু স্যার মানে যেটা হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নতি কিন্তু তরতর করে আগাইছে, যেমন দক্ষিণ কোরিয়া বা জাপানেরটা যদি ধরি। তো তারপরে হচ্ছে ফিলিপিন, ফিলিপিন না মানে এই যে কাতার, তারপর হচ্ছে এই এই জাতীয় স্যার দেশগুলো, এটাকে যদি কিছু ভাবে একটু বলতেন স্যার এই ব্যাপারটাতে। মানে এদের কি কি বলতে চাচ্ছ, প্রশ্নটা করো। স্যার এরা তো স্যার আমেরিকার বন্ধু, কিন্তু তাহলে এদের এদের স্যার মানে হলো না কেন, মানে হচ্ছে যে মানে কোনো ক্ষতি কেন হইলো না, যেমনটা হচ্ছে যে আমরা আফগানিস্তানে এই যে যেটা বললেন আল কায়দার, কিংবা হচ্ছে পাকিস্তান তো স্যার এখনো একেবারে নিকৃষ্ট হিসাবেই আমি আছে কিন্তু। তোমাকে আমি এটা নিয়ে এখন ডিটেলস বলবো না, নেক্সট ক্লাসে তুমি স্মরণ করো। জি স্যার। তারা তো জাতীয়তাবাদ, কখনো মানে পুরোদের বিরোধী জাতীয়তাবাদ, ছিল না, শুরু থেকেই। একটা কথা শুনে রাখো, জাতীয়তাবাদ যখন শক্তিশালী হয় সে জাতি কখনো পিছায় না। জি স্যার। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি সে সাম্রাজ্যবাদী একটা জাতি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরাজিত হয়ে আমেরিকার ম্যাক আর্থারের প্রণীত পিস কনস্টিটিউশন মোতাবেক সে পরিচালিত হয়েছে। সে খুব শান্ত হয়েছে। জাপানে কোনো ধর্ম নেই, ওই মোড়ে মোড়ে মসজিদ মন্দির গির্জা কিছু নাই, মাইকিং নাই, 40 বছর একটা দুর্নীতি হয়নি। স্কুলের ছাত্ররা রাস্তার লাইন দিয়ে, সাইড দিয়ে লাইন দিয়ে যায়, কেউ আগে পিছে যায় না। জি স্যার। সুনামির পর খাবার রাখা হয়েছিল, সেই খাবারগুলো যার যা লাইন দিয়ে, যার যার একটা প্রয়োজন সে একটা নিয়ে চলে গেছে। ওখানে কোনো সিকিউরিটি ছিল না। ওরা জি স্যার। একটা জিনিস সবচেয়ে ভালো করে, সেটা হলো ক্ষমা চায় তারা। শিনজে অ্যাবে প্রধানমন্ত্রী থেকে যেদিন চলে গেলেন, সেদিন তাকে অনেকে অনেক প্রশংসা করেছেন। উনি বলেছিলেন, আমি এতদিন প্রধানমন্ত্রী ছিলাম, আমি জাপানিদের জন্য কি করতে পেরেছি এটা মোটো গুরুত্বপূর্ণ না, আমি কি করতে পারিনি তার জন্য সমগ্র জাপানের কাছে আমি
তিন দিকে মাথা নিচু করে অবনত চিত্তে তিনি ক্ষমা চাইলেন, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। জি এই স্যার। ক্ষমা মানুষকে মহৎ করে। আমাদের দেশে আমরা ক্ষমা চাইতে শিখিনি, ক্ষমা চাই না। অপরাধী অপরাধ করি কিন্তু ক্ষমা চাই না। ক্ষমা চাওয়াটা এমন একটা বিষয়, আর এই ক্ষমা চেতে চেতে তারা এত ভালো জাতিতে পরিণত হয়েছে। তোমরা যারা চট্টগ্রাম ওই অঞ্চলের দিকে আসো, কুমিল্লা বা সে কি বলে যে কাশপুর, মেঘনা, গোমতী এই সেতু পার হয়ে যাও, এই পাশে 3টা সেতু গত শেখ হাসিনা বলে হয়েছে। এই 3টা সেতু জাপানিরা করেছে। জাপানিরা করার সময় যে সময় দেওয়া হয়েছিল তার 6 মাস আগে এটা শেষ হয়েছে। যে টাকা দেওয়া ছিল সেই টাকার চেয়ে 667 কোটি টাকা তাদের কম লেগেছে। ওই টাকাটা তারা বাংলাদেশকে ফেরত দিয়েছে। জি স্যার। এইবার ভাবো তারা কি আর আমরা কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তো এছাড়াও ধন্যবাদ। আমেরিকা মানে স্যার যাদের জিওগ্রাফিক লোকেশনটা ভালো তাদেরকে হাতছাড়া করতে চায় না। ধন্যবাদ, ভালো থাকবো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার।